আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জোরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। আজকেও চলে আসলাম আমার ধারাবাহিক অনলাইন ক্লাসে, বিবিএ অনার্স প্রথম বর্ষ, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। আজকে আমি তোমাদের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে আসছি এতদিন। আজকে আমি যে অধ্যায়টা আলোচনা করব এটা খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। লেস ইম্পর্টেন্ট কোনো আলোচনা এই পর্যন্তই করা হয় না, মোস্ট ইম্পর্টেন্টগুলো আলোচনা করা হচ্ছে। আমি যা করছি তা যদি করতে পারো অ্যাটলিস্ট পাস মার্ক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এ প্লাস পাওয়ার জন্য একটু পরিশ্রম বেশি করতে হবে, যার জন্য আমি যে অধ্যায়টা শুরু করছি এটার সাথে 3-4টা অধ্যায় রিলেটেড। ক্লোজিং এন্ট্রি রিলেটেড, অ্যাডজাস্টিং এন্ট্রি সরাসরি আসে, ক্লোজিং সরাসরি আসে। আর এই অ্যাডজাস্টিং যদি তুমি না পারো, ফিনান্সিয়াল স্টেটমেন্ট 10 নাম্বার পারবা না, ওয়ার্কশিট 10 নাম্বার পারবা না, আর অ্যাডজাস্টিং তো সেটা নিজেও পারবা না। সুতরাং এই অধ্যায়টার গুরুত্ব অনেক বেশি, এটা তোমাদের অতিরিক্ত বলে আর কিছু নাই। আমি যা দিচ্ছি এগুলো তোমরা আপাতত জেনে রাখো, খুব বেশি দেয় না, আজকে অল্প দিয়েছি, 8টা শুধু অ্যাডজাস্টিং দিয়েছি, কিন্তু একটা শব্দের অনেকগুলো পারিভাষিক শব্দ আছে, অনেকগুলো প্রেক্ষাপট, সেগুলো নিয়ে আলোচনা হবে এবার। আজকের লেকচার নম্বর 5, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অ্যাডজাস্টিং। আমি যে ফিফু লিফু সিম্পল ওয়েটেড অ্যাভারেজ করিয়েছি, মার্সেন্টেজ ইনভেন্টরি করিয়েছি, এটার মধ্যে একটা গ্রোস বেসিস আর একটা নেট বেসিস। গ্রোস বেসিস অলরেডি আমরা করছি, নেট বেসিসটা শুধু বাকি রয়েছে। নেট বেসিসটা বাকি রয়েছে, এটা আমি পরে দেখাবো, কারণ ওই জায়গায় গেলে আর একটু জটিল হয়ে যাবে, পরে দেখাই। এই অধ্যায়টার সাথে 3টা অধ্যায় রিলেটেড, 4টা অধ্যায় রিলেটেড, তোমাদের অনেক নাম্বার জড়িত। এই অধ্যায়ের গুরুত্ব অনেক বেশি করে রাখো। আমি শুরু করি তাহলে। যে কোনো ব্যয়ের বকেয়া, আমরা কিন্তু ব্যয়ের বকেয়া সহজে সিম্পলি পারি, যে বেতন যেমন বেতন বকেয়া, বেতন ডেবিট বকেয়া, বেতন ক্রেডিট। কিন্তু এই বইয়ে বাংলাতে ইংলিশে বকেয়া শব্দরা বিভিন্নভাবে আসতে পারে। অ্যাক্রুড থাকতে পারে, আউটস্ট্যান্ডিং থাকতে পারে, এক্সপেন্স পেয়েবল থাকতে পারে, এনি এক্সপেন্স, সবগুলোর সাথে কিন্তু পেয়েবল এক্সপেন্স থাকতে পারে, অথবা এক্সপেন্স ইনকার্ড বাট বিল নট পেইড, ব্যয় সংগঠিত হয়েছে টাকা পরিশোধ করা হয় নাই, সেটাও বকেয়া। বিল অফ এক্সপেন্স রিসিভ, যে কোনো এক্সপেন্সে যদি বিল রিসিভ করা হয় সেটাও ব্যয়, সেই ব্যয়টাও বকেয়া ব্যয় মনে করতে হবে। অনেক সময় লাগবে যে স্যালারি নট পেড, সিম্পল নট পেড মানে আমি পেড করি নাই, মানে কি ব্যয় বকেয়া। এক্সপেন্স ইনকার্ড অন ক্রেডিট বা অন অ্যাকাউন্ট, বাকিতে ব্যয় সংগঠিত হওয়া, বাংলা হচ্ছে একটা সিম্পল শব্দ বকেয়া খরচ। আর জাবেদা করলে যে ব্যয় নাম থাকবে তার স্পেসিফিক নামটা, এখানে হাইপেন রাখছি, যে এক্সপেন্স থাকবে সেই এক্সপেন্সটা ডেবিট হবে, আর এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। যেমন স্যালারি যে কোনো খরচের নাম হচ্ছে এই ড্যাশটা। যদি স্যালারি বকেয়া থেকে আমরা কি লিখব, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল বা স্যালারিজ এক্সপেন্স পেয়েবল ক্রেডিট। বকেয়া ব্যয়ের জাবেদা শিখলাম অলরেডি, বাংলাতে আমরা খুব সহজেই পারি, ইংলিশে অনেকগুলো নাম আসে, আরও সামনে তোমাদের নাম আসতে পারে। আমি আপাতত এই জায়গায় 6-7টার মতন লিখে দিছি। এবার আসি আনএক্সপায়ার্ড বা প্রিপেইড, যে ব্যয়ের এখনও কি হয় নাই, মেয়াদ উত্তীর্ণ হয় নাই। আর আমরা মনে রাখবো অ্যাকাউন্টিং রেকর্ড করার, জার্নাল রেকর্ড করা, অ্যাডজাস্টিং রেকর্ড করা, সবগুলো হিসাবভুক্ত করা 2টা পদ্ধতি, একটা ক্যাশ বেসিস আর একটা অ্যাক্রুড বেসিস। ক্যাশ বেসিসের মিনিং হচ্ছে ব্যয় পরিশোধ করলেই, নগদে যখন পরিশোধ করব তখন ব্যয় সংগঠিত হয়েছে মনে করব। আর অ্যাক্রুড বেসিস হচ্ছে টাকা দেই বা না দেই, যে হিসাবকালে ব্যয় সংগঠিত হয়েছে সেই হিসাবকালে আমাদের কাউন্ট করতে হবে। সেটা এই কারণে আমাদের বকেয়াগুলা যোগ করি, অগ্রিমগুলা বাদ দেই। বেসিক্যালি বাংলাদেশে অ্যাক্রুড বেসিসই করা হয়, ক্যাশ বেসিস না। উন্নত রাষ্ট্রগুলা বা বাংলাদেশের মধ্যে অনেক প্রতিষ্ঠান আছে ক্যাশ বেসিস আর অ্যাক্রুড বেসিস সেম হয়। যেমন গভর্নমেন্টের কাছে আমরা কেউ যারা চাকরি করে তারা কিন্তু ক্যাশ টাকা পায় না, গভর্নমেন্ট ক্যাশ বেসিস আর অ্যাক্রুড বেসিস সেম হয়। কিন্তু কোম্পানির ক্ষেত্রে আমরা দেখি অনেক সময় বকেয়া টাকা থাকে। তাহলে বেসিক্যালি বাংলাদেশে এক্সারসাইজ করা হয়, প্র্যাকটিস করা হয় অ্যাক্রুড বেসিস বেসিক্যালি। তাহলে প্রিপেড এক্সপেন্স, এই প্রিপেড শব্দটা যদি অ্যাডজাস্টিংয়ের মধ্যে থাকে, ট্রায়াল ব্যালেন্সে না থাকে, তখন এটার জন্য জার্নাল হবে প্রিপেড এক্সপেন্স ডেবিট আর শুধু এক্সপেন্স ক্রেডিট। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আর এই প্রিপেড শব্দটা আবার অন্যভাবে আসতে পারে, যেমন কি প্রিপেড শব্দটা যদি প্রিপেড এক্সপেন্স আসে সেটা ছিল ট্রায়াল ব্যালেন্সের মধ্যে। আরেকটা বিষয় মনে রাখো, প্রিপেডের আরেক নাম যদি সাপ্লাইজের ক্ষেত্রে আমরা ইউজ করি, প্রিপেডটাকে আমরা সাপ্লাইজ মনে করতে পারি। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাই প্রিপেড এক্সপেন্স মানে সাপ্লাই নিয়ে বিস্তারিত আলোচনা আমি পরবর্তী ভিডিওতে আবার দিব। আজকে শুধু যেটা দিছি সেটাই বুঝতে চেষ্টা করো। প্রিপেড এক্সপেন্স ট্রায়াল ব্যালেন্সে আছে। আর সমন্বয়ে বলতেছে প্রিপেড এক্সপেন্স হ্যাজ বিন এক্সপায়ার্ড, বা প্রিপেডের আরেক নাম কিন্তু আনএক্সপায়ার্ড এক্সপেন্স, হ্যাজ বিন এক্সপায়ার্ড।
তখন আমাদের যে জাবেদাটা হবে সেটা হচ্ছে কি, যে এক্সপেন্স হবে সেই এক্সপেন্সটা ডেবিট হবে, আর প্রিপেড আনএক্সপায়ার্ড এক্সপেন্সটা কি হবে, প্রিপেড বা আনএক্সপায়ার্ড এক্সপেন্সটা, যেমন প্রিপেড যদি ইন্স্যুরেন্স হইতো তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স কি হইতো, ক্রেডিট হইতো। এই তিনটা জাবেদা হচ্ছে এক্সপেন্সের সাথে রিলেটেড। দেখো একবার প্রিপেডটা ডেবিট হচ্ছে আর একবার প্রিপেডটা ক্রেডিট হচ্ছে, খুবই কমপ্লেক্স একটা বিষয়, মনে রাখবা তোমরা যে প্রিপেড নিয়ে কিন্তু দুই ধরনের জাবেদা, যদি ট্রায়াল ব্যালেন্সে প্রিপেড হয় তাহলে ক্রেডিট হবে, মনে রাখবা, আর ট্রায়াল ব্যালেন্সে যদি প্রিপেড এক্সপেন্স না থাকে তাহলে প্রিপেড এক্সপেন্সটা ডেবিট হবে আর শুধু এক্সপেন্সটা ক্রেডিট হবে। খুবই সিম্পল বিষয়, কিন্তু ভুলে যাওয়ার মতন, কিন্তু অনেকেই ভুলে যায়। আবার আয় নিয়েও তিনটা কাজ করব। আয় সংক্রান্ত দেখো, ইন অ্যাক্রুড, আউটস্ট্যান্ডিং এবং রিসিভেবল। অ্যাক্রুড এবং আউটস্ট্যান্ডিং শব্দটা কিন্তু উভয় ক্ষেত্রেই আছে, আউটস্ট্যান্ডিংও বকেয়া, আয়ের ক্ষেত্রেও বকেয়া লেখা যায়, ব্যয়ের ক্ষেত্রেও এই আউটস্ট্যান্ডিং শব্দটা ইউজ করা যায়, কিন্তু পেয়েবলটা অবশ্যই বকেয়ার ব্যয়ের ক্ষেত্রে এবং রিসিভেবলটা আয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। তাহলে অ্যাক্রুড বা আউটস্ট্যান্ডিং, রিসিভেবল, এনি ইনকাম, যে কোনো ইনকাম যদি কি হয়, অ্যাক্রুড হয়, আউটস্ট্যান্ডিং হয় বা রিসিভেবল হয়, সেটাও বকেয়া আয়। রেভিনিউ বা ইনকাম যাই থাকুক না কেন। আর বিল রিসিভ অফ সার্ভিস প্রোভাইডেড, বিল পাইলাম সেবা দেওয়ার বিনিময়ে, সেইটাও কিন্তু বকেয়া। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ব্যয়টা হবে, যে আয় হবে, সেই ইনকাম রিসিভেবল ডেবিট, আর ইনকাম বা রেভিনিউটা কি হবে, ক্রেডিট হবে। ইনকাম বা রেভিনিউটা কি হবে, ক্রেডিট হবে। তারপরে আমরা কি করব, যদি সার্ভিস রেভিনিউ, যদি কি হয়, সার্ভিস দেওয়া হলো কিভাবে, সার্ভিসের কাহিনী বলা ছিল, আমরা ওই জাবেদা কিন্তু অলরেডি বলে দিলাম। অ্যাক্রুড বা ইনকাম, যে ইনকামটা হবে, ইনকাম রিসিভেবল বা অ্যাক্রুড ইনকাম ডেবিট, আর ইনকাম অথবা ইনকাম রিসিভেবল ডেবিট, আর ইনকাম বা রেভিনিউ ক্রেডিট করবো, যা যে থাকবে সেটা লিখবো, যে অ্যাক্রুড ইন্টারেস্ট ডেবিট আর ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, ভালো কথা। আর যে এবার আসে আরেকটা বিষয়, কিন্তু একসাথে আমি দিয়ে দিছি, সার্ভিস প্রোভাইডেড, কমপ্লিটেড, পারফর্ম, রেন্ডার্ড, অন ক্রেডিট অন অ্যাকাউন্ট হোক, অন ক্রেডিটও বাকি, অন অ্যাকাউন্টও কিন্তু বাকি। বাকিতে যদি আমরা সেবা দিই তখন জাবেদা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কিন্তু আশা করি বিষয়টা ক্লিয়ার, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তোমরা এই বিষয়গুলো অবশ্যই ভালো করে মনে রাখো, মুখস্থ করতে চেষ্টা করো। এটি যদি ভালো করে না করো অঙ্ক কিন্তু করতে পারবে না। আমি এটি শেষে একটা অঙ্ক দেখাইতে চেষ্টা করব তোমাদের, যারা লিখবে না তাদের কিন্তু হবে না, অবশ্যই তোমার খাতায় লিখতে হবে। কিন্তু বারবার বলার মানে হচ্ছে একটাই, তোমাদের অবশ্যই লিখতে হবে। এবার দেখো আয় নিয়ে কিন্তু আরও বিষয় আছে, আনআর্ন রেভিনিউ অথবা আনআর্ন সার্ভিস রেভিনিউ ইনক্লুডেড, ইনক্লুড বা ইনক্লুডেড যাই থাকুক না কেন কি লিখবা, ইন রেভিনিউ বা ইন সার্ভিস রেভিনিউ। এই যে আনআর্ন শব্দটা, সেটা অবশ্যই কোন জায়গায় ছিল, অ্যাডজাস্টিংয়ে ছিল। আনআর্ন শব্দটা কোন জায়গায়, অ্যাডজাস্টিংয়ের মধ্যে আছে। অ্যাডজাস্টিংয়ে আনআর্ন থাকলে, এই আমি লিখে রাখছি আবার, অ্যাডজাস্টিংয়ের মধ্যে আনআর্নটা আছে, তখন আমাদের জাবেদা হবে কি, যদি শুধু রেভিনিউ হয়, অনলি রেভিনিউ, যে কোনো রেভিনিউ বা ইনকাম হতে পারে, তাহলে ইনকাম বা রেভিনিউটা ডেবিট হবে, আর আনআর্ন ইনকামটা, আনআর্ন যে ইনকাম, যেমন আনআর্ন রেন্ট রেভিনিউ হইতে পারে, তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ হইতে পারে। যদি শুধু অনলি ইনকাম হয়, যেমন ইন্টারেস্ট ইনকাম যদি হয়, তাহলে ইন্টারেস্ট রেভিনিউ বা ইন্টারেস্ট ইনকাম ডেবিট, আর আনআর্ন ইন্টারেস্ট ইনকাম বা আনআর্ন ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট হবে। আর যদি সার্ভিস হয় তাহলে সার্ভিস রেভিনিউ হবে ডেবিট, আর আনআর্ন সার্ভিস রেভিনিউ কী হবে, ক্রেডিট হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। যদি অনুপার্জিত আয়ের বিষয় হয়, অনুপার্জিতরা কিন্তু অন্যভাবেও আবার আসতে পারে। সেটা হচ্ছে কি, যদি প্রশ্নের মধ্যে থাকে 5 নাম্বার জার্নাল, সেটা আনআর্ন রেভিনিউটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে, এটার মানে হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় অর্জিত হলে, আর আগেরটা ছিল অনলি অনুপার্জিত আয়, এর আগেরটা বকেয়া আয়। তো অনুপার্জিত আয় যদি অর্জিত হয় তখন লিখতে হবে কি, আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আনআর্ন সার্ভিস না থেকে যদি রেন্ট হয় তাহলে আনআর্ন রেন্ট রেভিনিউ ডেবিট হবে, অনলি রেন্ট রেভিনিউ ক্রেডিট হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো। ডিপ্রিসিয়েশনের জাবেদা অলরেডি কিন্তু আমরা পারি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। এই বিষয়গুলো কিন্তু সিরিয়াসলি প্রত্যেকটা স্টুডেন্টেরই জানতে হবে, নাহলে তোমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট 10 নাম্বার, ওয়ার্কশিট 10 নাম্বার, অ্যাডজাস্টিং আর ক্লোজিং এন্ট্রি এগুলো তোমরা কিন্তু পারবা না, রিভার্সিংও পারবা না। অ্যাডজাস্টিং না পারলে রিভার্সিং কিন্তু পারবা না। এই বিষয়ের মধ্যে 4টা এন্ট্রি রিভার্সিং হয়, সেগুলো আমি একটু দেখিয়ে দিব তোমাদের। আগে অ্যাডজাস্টিংটা শেষ করি।
ক্লোজিং ইনভেন্টরির জন্য জাবেদা হচ্ছে ডিপ্রিসিয়েশনের জাবেদা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। অ্যাসেটের নামটা আমরা সুযোগ থাকলে লিখে দিব পাশে, যে অ্যাসেট হবে সেই অ্যাসেটের নাম লিখবো। ইকুইপমেন্ট আসতে পারে, বিল্ডিং আসতে পারে। ল্যান্ডের উপর কিন্তু অবচয় ধরা হয় না, এটা জেনে রাখবা, কারণ ল্যান্ডের মূল্য কিন্তু হ্রাস পায় না, ল্যান্ডের মূল্য বৃদ্ধি পায় ব্যবহারের কারণে। ফর ক্লোজিং ইনভেন্টরির জন্য সমাপনী জাবেদা ক্লোজিং বা এন্ডিং ইনভেন্টরি হলে ক্লোজিং ইনভেন্টরি ডেবিট পারচেজ ক্রেডিট। অথবা কিন্তু আমরা কি লিখতে পারি, ক্লোজিং ইনভেন্টরি ডেবিট করে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট করে দিতে পারি। কি করতে পারি, ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট করে দিতে পারি। এই হইল আমাদের মোটামুটি অ্যাডজাস্টিং জার্নাল। তো এই অ্যাডজাস্টিং যখন তোমরা ভালো করে পারবা, চারটা কিন্তু রিভার্সিং এন্ট্রি হয়। রিভার্সিং এন্ট্রি হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রির বিপরীত। তো চারটা রিভার্সিং কোন চারটা সেটা শুধু আমি আর দা ইন্ডিকেট করে দিব। যে রিভার্সিংটা হবে তার অপোজিটটা হবে কি, যে অ্যাডজাস্টিং হবে তার অপোজিটটা হচ্ছে রিভার্সিং। সবগুলা অ্যাডজাস্টিংয়ে কিন্তু রিভার্সিং হবে না। যে ব্যয়ের বকেয়া রিভার্সিং হবে। রিভার্সিং হচ্ছে স্যালারি এক্সপেন্স পেয়েবল ছিল ক্রেডিট, এবার হবে ডেবিট, স্যালারি এক্সপেন্স হয়ে যাবে ক্রেডিট। এই 1 নাম্বারটা রিভার্সিং হবে আর 2 নাম্বারটা রিভার্সিং হবে, মনে রাখবা। 1 নাম্বার নিয়ে সমস্যা না, সবাই পারবা। যেমন আমরা যদি অ্যাডজাস্টিং দিয়ে যে প্রিপেড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট, সেটা রিভার্সিং কী হবে, রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট হবে। কিন্তু দেখো এই জায়গাও কিন্তু প্রিপেড আছে, এই প্রিপেডের কিন্তু কি হবে না, রিভার্সিং হবে না, অ্যাডজাস্টিং কিন্তু হবে। দেখো যে জায়গায় প্রিপেডটা ক্রেডিট, সেই প্রিপেডের কিন্তু রিভার্সিং হবে না, মনে রাখতে হবে কিন্তু। কারণ প্রিপেডটা শুরুতে আমরা যেটা অ্যাসেট হিসাবে গণ্য করা হয়েছিল সেটা কি হবে না, আর অ্যাডজাস্টিং হবে কিন্তু রিভার্সিং হবে না। আবার বকেয়া ব্যয়, যেমন এটার কি হবে, রিভার্সিং হবে। তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল যদি কি হয় ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, রিভার্সিং করলে কি হয়ে যাবে, সার্ভিস রেভিনিউ ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। ইন্টারেস্ট যদি বকেয়া থাকে তাহলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। রিভার্সিং করলে কি হবে, ইন্টারেস্ট ইনকাম ডেবিট, ইন্টারেস্ট রিসিভেবল কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে কিন্তু। সুতরাং ভয়ের কোনো কারণ নয়, তোমরা আগে অ্যাডজাস্টিংটা ভালো করে জানো, রিভার্সিং অটোমেটিক হয়ে যাবে। জাস্ট আমি একটু দেখিয়ে রাখছি একই বিষয়, যার কারণে রিভার্সিং কিন্তু পরীক্ষায় আসে। ক্লোজিং তো আসবেই, ক্লোজিং অ্যাডজাস্টিং ভালো করে পারার পরে পারবা, ক্লোজিংটা পরে দেখাবো, সমস্যা নাই। 5টা জাবেদা শিখলেই ক্লোজিং কমপ্লিট হয়ে যাবে। দেখো এই যে আনআন রেভিনিউটা কি করা হচ্ছে, ক্রেডিট করা হচ্ছে। যে জায়গায় আনআন রেভিনিউটা ক্রেডিট করা হলো সেটার কি হবে, রিভার্সিং হবে। কিন্তু যে জায়গায় আনআন রেভিনিউটা ডেবিট করা হচ্ছে এটার কি হবে না, রিভার্সিং হবে না। আর বাকি কোনোটা কিন্তু রিভার্সিং হবে না। এই চারটা, 2টা বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। অগ্রিম আয়টা আবার 2 ধরনের, এটার কিন্তু হবে না, ওইটার হবে, মনে রাখবা। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এবার আমি যদি চাই তোমাদের একটা অঙ্ক দেখাইতে পারি, বোর্ডে আসলে কেমন আসে। আর একটা বিষয় খুবই কমপ্লেক্স বিষয়, আশা করি এটা একটু দেখাই দিলে তোমাদের জন্য সুবিধা হবে। সাপ্লাইজ নিয়ে দেখবা, সাপ্লাইজ নিয়ে বেসিক্যালি 2 ভাবে কিন্তু আসে। আমি সাপ্লাইজ নিয়ে একটু দেখাই। সাপ্লাইটা প্রত্যেকটা অঙ্কের মধ্যেই সাপ্লাইজ দেখবা থাকবেই, এটা সবচেয়ে জটিল, অনেকেই ভয় পায় বিষয়টা। সাপ্লাইজ মনে করো ট্রায়াল ব্যালেন্সে কি আছে, ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে তোমার এই জায়গায় লেখা আছে সাপ্লাইজ। এটা তো অবশ্যই ডেবিট পাশেই থাকবে। টাকার পরিমাণ মনে করো 4000, আর ক্রেডিট পাশে তো মনে করো যে কোনো টাকা আছে, আমি একটা লিখছি শুধু সাপ্লাইজ। এবার সমন্বয়ে দেখো প্রেক্ষাপটগুলো কেমন হইতে পারে, এটার প্রেক্ষাপটে কী কী অ্যাডজাস্টিং দিতে পারে সেটা আমি একটু বলে দিচ্ছি। সমন্বয়ে যেহেতু সাপ্লাইজ, তাহলে অ্যাডজাস্টিং করলে আমি অ্যাডজাস্টিং কিন্তু আগেই পারি, মুখস্থ অ্যাডজাস্টিং বলে দিতে পারি। কি হবে অ্যাডজাস্টিং, তাহলে সাপ্লাইজ হবে ক্রেডিট আর সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। এবার আসলে সমন্বয়ে কি বলতেছে, অ্যাডজাস্টিং আমি একটু দেখি। অ্যাডজাস্টিংয়ে যদি বলা হয় সাপ্লাইজ অন হ্যান্ড, কি বলা হলো, সাপ্লাইজ অন হ্যান্ড। টাকার পরিমাণ কত, 1500 টাকা। 1500 টাকা সাপ্লাইজ হাতে রয়েছে, যদি অ্যাডজাস্টিং এমন থাকে। দেখো লেখাটা যে রেওয়া মিলে কী দেওয়া ছিল, সাপ্লাইজ দেওয়া ছিল, এবং অ্যাডজাস্টিংয়ে প্রথমবারে লিখছে রেওয়া মিলে যদি সাপ্লাইজ দেওয়া থাকে আমাদের কি করতে হবে, সমন্বয় বলছে সাপ্লাইজ অন হ্যান্ড 1500 টাকা। তখন তার জন্য যে জাবেদারা হবে, আমি একটু জাবেদারা লিখে দেই। জাবেদা হবে, আমি আগেই বলে দিয়েছিলাম, জাবেদা হবে কি সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। সাপ্লাইজ এক্সপেন্স কি হবে, ডেবিট হবে, আর সাপ্লাইজ কি হবে, ক্রেডিট হবে। সাপ্লাইজ ক্রেডিট হবে। এবার আসো টাকার বিষয় নিয়ে প্রশ্ন করতে হবে। টাকা ছিল 4000, আছে কত 1500, নাই কত, কারণ রেওয়া মিলেও সাপ্লাইজ, অ্যাডজাস্টিংও সাপ্লাইজ।
তখন টাকায় লিখতে মাইনাস করে টাকা লিখতে হবে। কত টাকা লিখতে হবে? 2500 টাকা, 2500 টাকা। দেখো সমন্বয়ে যদি এমন বলা থাকলো সাপ্লাইজ এক্সপেন্স ফর দ্য ইয়ার 1600 টাকা, তখন যাবেটা কিন্তু সেম, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, টাকাও সেম 1600 টাকায় বসতো। টাকা তখন আর রদবদল হবে না। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিন্তু। হ্যাঁ, টাকার কোনো রদবদল হবে না। উপরে কি ছিল? উপরে দেওয়া ছিল সাপ্লাই, সমন্বয়ে বলছে সাপ্লাইজ এক্সপেন্স, তখন সেম টাকাটাই বসে যাবে। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার, এটাতে কোনো সমস্যা নাই। সাপ্লাইজ থাকলে দুই ধরনের কিন্তু অ্যাডজাস্টিং আসতে পারে। যাবে দ্বারা সেম টাকাগুলো বের করা বলছি, উপরে সাপ্লাইজ নিচেও সাপ্লাইজ, তাহলে টাকা মাইনাস করে লিখতে হবে। কিন্তু উপরে সাপ্লাইজ নিচে কি সাপ্লাইজ এক্সপেন্স, তখন এক্সপেন্সের টাকা সরাসরি বসিয়ে দিব। এবার দেখো যদি মনে করো এখন এইটা পরীক্ষার হলে নাই, এক্সপেন্সের জায়গায় সাপ্লাইজের জায়গায় কি লেখা আছে? সাপ্লাইজ এক্সপেন্স। কি আসলো? আমি কিন্তু আগেরটা বুঝাইছি, পেস্ট লাগানোর কোনো বিষয় না, আমি কিন্তু ক্লিয়ার করে বলে দিচ্ছি আগেরটার অপশন শেষ। পরীক্ষা কিন্তু একসাথে দুইটা থাকবে না, যে কোনো একটা থাকবে। সাপ্লাইজ এক্সপেন্স ছিল কত? 4000 টাকা। সমন্বয়ে বললো কি? সাপ্লাইজ অন হ্যান্ড 1500 টাকা। আর যখন সাপ্লাইজ এক্সপেন্স থাকবে তখন জার্নাল কিন্তু আমার ফিক্স করা, জার্নাল কি হবে? জার্নাল হবে সাপ্লাইজ ডেবিট হবে, অবশ্যই সাপ্লাইজ ডেবিট হবে, সাপ্লাইজ ডেবিট। আর সাপ্লাইজ এক্সপেন্স যেহেতু আছে, তাহলে সাপ্লাইজ এক্সপেন্সটা কী হয়ে যাবে? এখন ক্রেডিট হবে। প্রশ্ন হলো এবার টাকা পয়সা নিয়ে প্রশ্ন। সাপ্লাইজে ডেবিট করবো কয় টাকা? বলছে 1500 টাকা হাতে আছে। প্রশ্ন ছিল সাপ্লাইজ এক্সপেন্স, সমন্বয়ে বলছে সাপ্লাইজ অন হ্যান্ড 15, তার মানে এই 1500 টাকা সরাসরি বসে যাবে, কোনো মাইনাস হবে না কিন্তু, মনে রাখবা। তারপরে যদি 2 নম্বর অ্যাডজাস্টিংটা থাকতো যে সাপ্লাইজ এক্সপেন্স ফর দ্য ইয়ার 1600 টাকা, আমি তো প্রথমবারে রেকর্ড করছি সাপ্লাইজ এক্সপেন্স ফর দ্য ইয়ার কত? 4000 টাকা। আর আমি লিখছি কত? সাপ্লাইজ এক্সপেন্স ফর দ্য ইয়ার 1600 টাকা। তার মানে আমি বুঝে গেলাম যে 2400 টাকা এক্সপেন্স হয় নাই মানে কি হাতে রয়ে গেছে। তাহলে কি হাতে যেহেতু রয়ে গেছে, সম্পদ রয়ে গেছে, ব্যয় কমে গেছে, তাহলে সাপ্লাইজ ডেবিট কত টাকা হবে? 2400 টাকা হবে। জার্নাল কিন্তু সেম, কিন্তু টাকাগুলো মাইনাস করে লিখতে হবে। তার মানে এক্সপেন্স থাকলে মাইনাস হবে, সাপ্লাইজ থাকলে মাইনাস হবে, অপোজিট নাম থাকলে নিচেরটা সবসময় বসবে। আর ওএমএল যদি শুধু সাপ্লাইজ থাকে সাপ্লাইজ ক্রেডিট হবে, আর যদি সাপ্লাইজ এক্সপেন্স থাকে সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট হবে, ডেবিট হবে অপোজিটটা। এই ছিল আজকের আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তোমরা অবশ্যই ভালো করে এগুলো আয়ত্ত করে রাখবা। আশা করি নেক্সট তোমাদের আরও এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এগুলা তোমাদের অবশ্যই বেসিক বিষয় জানা থাকতেই হবে। এগুলা না জেনে যদি হুমড়িকে দৌড়াদৌড়ি করা কোনো লাভ নাই, এগুলো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। আজকের মতো আমি রাখবো, ভালো থাকো, সমস্যা হয় আমাকে ইনফর্ম করতে পারো। আল্লাহ হাফিজ।